এখন আমরা ইনডোরে আছি, ব্যাক ক্যামেরা দিয়ে 4K 60 fps এর ভিডিওটা রেকর্ড হচ্ছে, 2x জুম করা আছে। কেমন লাগছে দেখতে আপনারা বলবেন। কিন্তু ফ্যান চলছে, এখানে একটা অডিও টেস্ট হবে যে ফোনের ক্যামেরা দিয়ে অডিও রেকর্ড হচ্ছে, বেশ ফ্যানের আওয়াজ আছে, অডিও নয়েজ ক্যান্সেলেশন কিরকম হচ্ছে সেটা আমরা এআই এর ফিচার টেস্ট করে নিতে পারবো। ফ্যান চলছে, এখানে একটা অডিও টেস্ট হবে যে ফোনের ক্যামেরা দিয়ে অডিও রেকর্ড হচ্ছে, বেশ ফ্যানের আওয়াজ আছে, অডিও নয়েজ ক্যান্সেলেশন কিরকম হচ্ছে সেটা আমরা এআই এর ফিচার টেস্ট করে নিতে পারবো। আপনি কি এই সিনেমাটি সম্পর্কে আরো কিছু জানতে চান? এই সিনেমাটার নাম কি? আপনি সম্ভবত ধড়ক 2 সিনেমার গান শুনছেন। এটি একটি আসন্ন ভারতীয় হিন্দি ভাষার রোমান্টিক ড্রামা ফিল্ম। আপনি কি এই সিনেমাটি সম্পর্কে আরো কিছু জানতে চান? এই সিনেমাতে হিরো কে আছে? এই সিনেমায় সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি ডিমরি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। স্যামসাং এর ফোল্ডিং ফোনের ইভেন্টে আমি গেছিলাম, এই বছরের সবথেকে বড় ইভেন্ট তাদের, এবং সেই ইভেন্টে গিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে আপনাদের বলেছিলাম যে এই ফোল্ডিং ফোনটা হাতে নিয়ে আমার এবার মনে হয়েছে যে স্যামসাং সাধারণ মানুষ ব্যবহার করবে এরকম একটা ফোন বানানোর চেষ্টা করেছে। এবারের ফোল্ডিং ফোনটা স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার মতো প্র্যাকটিক্যাল ফোন। ফোল্ডিং ফোনের সাথে 12 ফোনের দূরত্বটা ঘুচে যাচ্ছে, কিন্তু ফোল্ডিং ফোনের নিজস্ব তো কিছু অ্যাডভান্টেজ আছে, সেগুলোর ব্যাপারে ভিডিওতে বলবো। কিন্তু ফার্স্টেই ফোনটা হাতে ধরে আমার যে জিনিসগুলো মনে হয়েছিল, ফোনটা মাত্র 8.9 মিলিমিটার পাতলা, এরকম বন্ধ থাকা অবস্থায়, তারপর এটা খুলে দিলে 4.2 মিলিমিটার মাত্র। ওই ভিডিওতেই বলেছিলাম এটার ওজন মাত্র 215 গ্রাম। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা তার থেকেও হালকা। মানে ফোনটা হাতে নিলে প্রথমে বোঝা মুশকিল যে এটা কোনো ফোল্ডিং ফোন, নর্মাল ফোনের মতোই মনে হবে, কিন্তু তার সাথে সাথে মনে হবে এই ফোনটা ফ্ল্যাগশিপ ফোন। মানে হাতে ধরে একটা প্রিমিয়াম ফিলিং তো আছেই। এবার ফ্রেমে আর্মার অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে। সামনের ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস সেরামিক 2। ব্যাক সাইডে রয়েছে কর্নিং কোম্পানির এই গরিলা গ্লাস ভিক্টাস 2, সবথেকে লেটেস্ট যেটা আছে। মানে ধাক্কা টাক্কা লেগে ফ্রেম বা কাঁচ ভেঙে যাবে এই ভয়টা খুবই কমে গেছে। এছাড়া IP48 রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ স্প্ল্যাশ প্রুফ, তার সাথে সাথে কিছুটা ডাস্ট প্রুফও। স্যামসাং যখন পরীক্ষা করেছে তারা বলেছে 1.5 মিটার জলের নিচে আধ ঘন্টা চুবিয়ে রেখেছিল। তবে আমি আপনাদের সাজেশন দেবো যে এইসব পরীক্ষা করবেন না, কারণ ফোনটার দাম তো জানেন 2 লাখ টাকার থেকে মাত্র 25,000 টাকা কম। 1,75,000 রুপিতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি Z Fold 7। তাই টুকটাক সামান্য বৃষ্টিতে ভিজে গেলে সেই সব সময় ইউজ করবেন, এটা ঠিক আছে। কিন্তু এই ফোনের যেগুলো অ্যাডভান্টেজ, ফোনটা খুললে সেটা বোঝা যায়। আর এই খোলার জন্য স্যামসাং এখানে ফ্লেক্স হিঞ্জ ইউজ করেছে, যেটা অনেক স্মুথ। আর এই ফোনটা বন্ধ থাকা অবস্থা থেকে যখন খুলছি, একটা ম্যাগনেটের মতো কিছু ফিলিং আসছে যে আটকে ছিল, আমরা এটা খুললাম। হিঞ্জের মধ্যে কোনো রকম দাগ নেই। এই যে ফোল্ডিং ফোনে যেটা মনে হয় মাঝখানটা নিচু হয়ে আছে, একটা ভাঁজের দাগ দেখা যাবে, সেই ব্যাপারটা স্যামসাং কিন্তু অনেক ইমপ্রুভ করেছে, প্রায় দেখা যায় না। মানে আলোতে যদি এরকম ধরে খুব কষ্ট করে দেখি, তখন মনে হয় যে হ্যাঁ কিছু একটা ছিল। ক্যামেরা বাম্পটা বেশ উঁচু হয়ে আছে, তার ফলে ফোনটা এরকম শুয়ে রাখলে একদম ফ্ল্যাট ভাবে শুয়ে থাকবে এরকম নয়, সাইডে ধরে চাপলে নড়াচড়া করে। এবার ডিসপ্লের কথায় আসি। বাইরে যে কভার স্ক্রিনটা দেখছেন সেটা কিন্তু 6.5 ইঞ্চি সাইজ, আগে ছিল 6.3 ইঞ্চি। আগের থেকে কভার স্ক্রিনটা বড় হয়েছে, কিন্তু তার থেকেও যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে চওড়া হয়েছে। এতদিন ফোল্ডিং ফোনে আমার সব থেকে অসুবিধাজনক যে জিনিসটা লাগতো যে বাইরের ডিসপ্লেটা অনেক সরু, তাতে কাজ করার সময় সেই নর্মাল ফোন ইউজ করছি এই ফিলিংটা আসতো না। এবার ওই 21:9 এই অ্যাসপেক্ট রেশিওটাকে স্যামসাং ধরে ফেলেছে, যার ফলে জিনিসটা খুব প্র্যাকটিক্যাল। এর বাইরে যে ডিসপ্লেটা আছে সেটা ডায়নামিক অ্যামোলেড প্যানেল, কালার খুব ভালো, খুব ব্রাইট, এবং স্যামসাং এর ডিসপ্লে মানে এর বেশি আর কি বলার আছে। 2600 নিটস পর্যন্ত এটার পিক ব্রাইটনেস, সুতরাং সূর্যের আলোতে ভিডিও দেখতে, ভিডিও করতে বা ছবি তুলতে, পড়াশোনা করতে কোনো কিছুতেই অসুবিধা হয় না। আর ভিতরের যে বড় ডিসপ্লেটা ডায়নামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, এটা মোটামুটি বলতে পারেন অ্যাপেলের যে আইপড মিনি আছে তার সমান সাইজ। স্যামসাং কি অ্যাপেলের বাজার খাওয়ার জন্য তাহলে এটা করলো? এত বড় ডিসপ্লেতে ভিডিও দেখা, ছবি তোলা, মাল্টিটাস্কিং করা, স্প্লিট উইন্ডো ইউজ করা, পপ আপ উইন্ডো ইউজ করা, স্ক্রলিং, একসাথে একাধিক অ্যাপ চালানো, সবকিছুই খুবই সুবিধাজনক। আর 120 হার্টজ আছে বলে একদম স্মুথলি সবকিছু চলছে। যে আলট্রা থিন গ্লাসটা এবার আরো মোটা করা হয়েছে যাতে চট করে নষ্ট না হয়, ওটা নিয়ে তো আমাদের বরাবর ভয় ছিল, টেনশন ছিল, কিন্তু সেটা মোটা করার ফলে আরো একটা সুবিধা হয়েছে। মাঝখানে যে ভাঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা থাকতো সেটা কিন্তু এখন আরো কমে গেছে। কিন্তু এই যে বড় ডিসপ্লেতে একটা জিনিস নোটিস করার মতো, যে সেলফি ক্যামেরা যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আর আগের বারের মতো পিক্সেল দেওয়া, মানে ওই ইনভিজিবল ক্যামেরা সেরকম নয়, পুরোপুরি পাঞ্চল করে একটা 10 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, যার ফলে 100 ডিগ্রি পর্যন্ত ফিল্ড অফ ভিউ পাওয়া যায়। মানে গ্রুপ সেলফি তুলতে খুবই সুবিধা হয়। কিন্তু ফোল্ডিং ফোন কিনেছেন মানে আপনি তো সেই ফোনটা এখন S25 আলট্রার মতো ব্যবহার করতে চাইছেন, তার মতো ভালো ক্যামেরা চাইছেন, সেক্ষেত্রে শুধু সেলফি ক্যামেরা, ভেতরের সেলফি ক্যামেরা এইসব বললে হবে না। বাইরের মেন ক্যামেরা কি আছে? ইয়েস, বাইরে 3টে ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি। 200 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যে ক্যামেরাটা মোটামুটি ওই S25 আলট্রা থেকে তুলে আনা হয়েছে, কিন্তু সেন্সরের সাইজ আরো বড় হয়ে গেছে। ফোল্ডিং ফোন মানে বেশি জায়গা আছে, বেশি বড় সেন্সর দিয়ে দিয়েছে। আর এই 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকার ফলে যেটা সুবিধা হয়েছে, আমরা অনেক বেশি জুম করতে
করতে পারছি, ছবিতে ডিটেলস অনেক বেশি আসছে। আর স্যামসাং এর যেরকম কালার অ্যালগরিদম, তাতে একটু বুস্টেড কালার থাকছে, কন্ট্রাস্ট বেশি থাকছে, মানে সোশ্যাল মিডিয়ার জন্য রেডি হতে হলে যা কিছু হতে হয়। আর স্যামসাং এর এই ইমেজ প্রসেসিং ব্যাপারটা না এত ভালো হয়েছে, তার কারণ স্যামসাং এখন সব ফোনেই মোটামুটি প্রো ভিজুয়াল ইঞ্জিন ইউজ করে। তবে এই যে ওয়াইড অ্যাঙ্গেল 200 মেগাপিক্সেল লেন্স, সেটার বাইরেও স্যামসাং একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েছে এখানে, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সেটা দিয়েও ছবি তুলে দেখেছি আমরা, ছবি কিন্তু ভালো আসছে। কিন্তু আরো ইম্পর্টেন্ট ব্যাপার যে এই লেন্সটার মধ্যে এবার অটো ফোকাস দেওয়া হয়েছে, তার ফলে ওই 12 মেগাপিক্সেল দিয়েই আমরা ম্যাক্রো তুলতে পারছি। ওই যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, ওই সব গল্প কিন্তু এখন ইতিহাস। এছাড়া 3x অপটিক্যাল জুম আছে, এরকম একটা 10 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স দেওয়া হয়েছে এখানে, যার ফলে সেলফি ভালো আসছে, পোর্ট্রেট ছবি ভালো আসছে, ব্যাকগ্রাউন্ড ব্লার ভালো হচ্ছে। এছাড়া জুম করার সুবিধা তো আছেই। আর এই 10 মেগাপিক্সেলের ক্যামেরার প্রসঙ্গেই মনে পড়লো যে বাইরে যে ডিসপ্লেটা আছে ছোট 6.5 ইঞ্চি, সেই ডিসপ্লেতেও একটা সেলফি ক্যামেরা আছে, সেটাও কিন্তু 10 মেগাপিক্সেলের। এবার ক্যামেরার কোয়ালিটি বা এসব নিয়ে তো কথা হবেই, এগুলো তো কথা হলোই, কিন্তু এই যে ফোল্ডিং ফোন, তাতে ক্যামেরার ক্ষেত্রে স্পেশাল অ্যাডভান্টেজ কি খেয়াল করে দেখুন। আমরা যখন ভিডিও তুলি, সাধারণত একটা ফোন এইভাবে নিয়ে ভিডিও তুলি, কিন্তু সেলফি তোলার ক্ষেত্রে সাথে সাথে আমাদের ফোনের সেলফি ক্যামেরাটা দিয়ে ভিডিও তুলতে হয় বা ছবি তুলতে হয়, যাতে কোয়ালিটি একটু কম্প্রোমাইজড হয়। কিন্তু ফোল্ডিং ফোন হওয়ার ফলে এই ফোনটা এইভাবে খুলে নিয়ে যদি আমরা ভিডিও তুলতে থাকি, তাহলে মেন ক্যামেরা দিয়েই আমরা কিন্তু ভিডিও তুলতে পারবো, ফটো তুলতে পারবো, যার ফলে বেস্ট কোয়ালিটির ভিডিও আর ফটো আমরা পাবো। এছাড়া ফোল্ডিং ফোন হওয়ার আরেকটা সুবিধা কি, দুখানা সেলফি ক্যামেরা রয়েছে এখানে, একটা বাইরের ডিসপ্লেতে, একটা ভিতরের ডিসপ্লেতে। আমরা ভিডিও কল করব, নিজের মুখের ছবি তুলবো, গেম প্লে করব, বিভিন্ন কাজে কিন্তু এই দুটো সেলফি ক্যামেরা আমাদের এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়। এবং সেই হিসাব মতো আপনি যদি হিসাব করতে বসেন, তাহলে কিন্তু এই ফোনে যে কটা ক্যামেরা আছে, প্রতিটা ক্যামেরাই কিন্তু সেলফি ক্যামেরা। ভালো আলোর মধ্যে যখন ছবি তুলেছি আমরা, খুব ভালো ব্রাইট ছবি এসেছে। এবার এটা একটা ফ্ল্যাগশিপ ফোন, এত ভালো ক্যামেরা দেওয়া হয়েছে, এখানে ভিডিও ক্যামেরার ক্ষেত্রে কি স্পেশাল কিছু থাকবে না? বেস্ট সবকিছু থাকবে না? হ্যাঁ, এখানে 8K তে ভিডিও রেকর্ড করা যায়। এছাড়া অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা অন্যান্য যা কিছু থাকতে পারে, এখানে ভিডিও ক্যামেরার ক্ষেত্রে সবকিছু দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে ভিডিও ক্যামেরার কোয়ালিটি কেমন আপনাদের পরীক্ষা করানোর জন্য এখন এই ভিডিওটা স্যামসাং এর Z Fold 7 দিয়ে শুট করা হচ্ছে। এবার এত ক্যামেরা, এত বড় ডিসপ্লে, এত ভাঁজ হবে, এত কিছু ব্যাপার স্যাপার চালাবে কে? চালানোর জন্য কোয়ালকমের কাছেই যেতে হয়েছে। কোয়ালকম তাদের স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসরটা দিয়ে দিয়েছে এই ফোনে, মানে তাদের হাতে বেস্ট যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছে। 3 ন্যানোমিটারের প্রসেসর, কিন্তু স্যামসাং চাইছে বলে কথা, স্যামসাং এর জন্য স্পেশালি কাস্টমাইজ করে দিয়েছে কোয়ালকম এই প্রসেসরটাকে। সিপিইউ, জিপিইউ, এআই সব দিক দিয়ে এই প্রসেসরটা খুবই পাওয়ারফুল, মানে গোটা পৃথিবীতে এই মুহূর্তে সবথেকে পাওয়ারফুল। এর আগের ফোল্ডিং ফোনের থেকে সিপিইউর পারফরমেন্স 41% বেড়ে গেছে, আর জিপিইউর পারফরমেন্স 26% বেড়ে গেছে। কোনো ল্যাগ নেই, কোনো কিছু নেই, তার উপর এত বড় ডিসপ্লে, জিনিসটা মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। এই ফোনের বেস মডেলেই 12 জিবি র্যাম দেওয়া হয়েছে। এত র্যাম আছে, স্টোরেজ আছে, তো মাল্টিটাস্কিং বা অন্যান্য যে কোনো কঠিন কাজ এর দিকে ছুড়ে দিলে একদম লুফে লুফে নিচ্ছে, স্মুথলি করে দিচ্ছে। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 256 জিবি স্টোরেজ থেকে, তারপর 1 টেরাবাইট অব্দি স্টোরেজ বাড়ানো যাবে, মানে পয়সা থাকলে যত ইচ্ছা খরচা করা যাবে। এবং খরচা করতে লোভ হবে না কেন? স্যামসাং এখানে One UI 8 দিয়ে দিয়েছে আউট অফ দ্য বক্স, সাথে অ্যান্ড্রয়েড 16। প্রথম কোনো ফোনে আমরা এরকম অ্যান্ড্রয়েড 16 পাচ্ছি, মানে গুগলও স্যামসাংকে ধাক্কা দিয়ে এগিয়ে দিচ্ছে যে তুই আমার আগে যা। তবে এবার যেটা বিশেষ ব্যাপার হয়েছে, এই যে One UI 8 স্যামসাং বানিয়েছে, সেটা কিন্তু তারা অনেকটা বেশি অপটিমাইজ করেছে, কাস্টমাইজ করেছে ফোল্ডিং ফোনের জন্য। One UI 8 এ এখন ইমপ্রুভড মাল্টি উইন্ডো ফিচারটা রয়েছে। ফোন অর্ধেকটা খুলে রাখলেই ফ্লেক্স মোড চালু হয়ে যায়, মানে এই ফোনটা কি একটা ল্যাপটপের মতো বা মিনি ডেস্কটপ পিসির মতো আপনি চাইলে ইউজ করতে পারেন। এই ফিচারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এছাড়া স্যামসাং এর নিজস্ব ডেস্ক মোড তো পাওয়া যাচ্ছেই, যে কোনো মনিটরে ফোন কানেক্ট করলে পুরো সেই ইন্টারফেসটা এনে দেবে যেরকম পিসিতে থাকে। আর ফোল্ডিং ফোনের যেটা সুবিধা, আপনি চাইলে একসাথে অনেকগুলো উইন্ডো খুলে রাখতে পারবেন, চাইলে 2-4টে অ্যাপ্লিকেশন আপনি ফ্লোটিং স্ক্রিনে বা স্প্লিট স্ক্রিনে খুলে রাখতে পারবেন, একসাথে কাজ করতে পারবেন। এবার স্যামসাং এই ফোনে বলেছে 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে, 7 বছরের সিকিউরিটি আপডেট দেবে। মানে ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে যেরকম 7 বছরে ডবল হয়ে যায়, এই ফোনে ইনভেস্ট করলে তেমনি 7 বছর ধরে ওটা রোল করবে, এরকম ব্যাপারটা আর কি। স্যামসাং বোধহয় এখন সব থেকে বেশি এআই ফিচার দিচ্ছে তাদের ফোনগুলোতে, যত ব্র্যান্ড আছে তাদের মধ্যে। গুগলের যে জেমিনাই লাইভ আছে, সেটার সাথে কোলাবোরেট করেছে স্যামসাং এখানে। জেমিনাই লাইভ আমরা সাধারণত পয়সা টয়সা দিয়ে কিনতে হয় আমাদের, কিন্তু স্যামসাং ইউজার যারা থাকবেন তাদের জন্য পুরোপুরি ফ্রি। জেমিনাই লাইভ জিনিসটা কি, মনে করুন আপনি এই জিনিসটা চালু করে দিয়ে এআই এর সাথে স্ক্রিন শেয়ার করলেন, এআই বুঝে নেবে আপনি কি কাজ করছেন এবং সেই অনুযায়ী সে নিজে থেকে এগিয়ে এসে সাহায্য করবে। এই বক্সটা কিসের? এটা স্যামসাং গ্যালাক্সি Z Flip 7 ফোনের বাক্স। আপনি কি এটি সম্পর্কে বিশেষ কিছু জানতে চান? এই ফোল্ডিং ফোনে জেমিনাই লাইভের একটা বড় সুবিধা, আপনি একটা উইন্ডোতে হয়তো কিছু খুলে রেখে কাজ করছেন, ধরুন কাজের কাজই করছেন, ভিডিও চালাচ্ছেন, আরেক পাশে জেমিনাই লাইভ খুলে আপনি জিজ্ঞাসা করলেন যে এই ভিডিওতে কে কে আছে, সঙ্গে সঙ্গে এআই সেটা বুঝে উত্তর দিয়ে দেবে। এছাড়া সার্কেল টু সার্চ ফিচার তো আছেই, তবে সেটা এবার গেমের মধ্যেও চলে এসেছে। গেম এজেন্ট কোনো ক্যারেক্টারকে নিয়ে আপনি সার্কেল করে দিলেন, সব বলে দেবে তার ব্যাপারে, তার কি কি পাওয়ার আছে সেই সব ডিটেলস দিয়ে দেবে। এবং আপনি চাইলে এআই আপনাকে এই গেমের ব্যাপারে টিপসও কিছু দিয়ে দিতে পারে। আর এতে গেম খেলা অনেক সহজ হয়ে যায়, কারণ আপনাকে খেলা থামিয়ে আবার গুগল করে সবকিছু জানতে হবে, এই
ব্যাপারটা তো করতে হচ্ছে না। এছাড়া এখানে স্যামসাং এর ড্রয়িং অ্যাসিস্ট ফিচারটা রয়েছে, বিভিন্ন রকম ড্রয়িং করতে পারি আমরা। রাইটিং অ্যাসিস্ট রয়েছে, এআই সাহায্য করবে আমাদের লেখা টেখাতে, সামারাইজ করে দেবে, বিভিন্ন বুলেট পয়েন্ট দিয়ে দেবে, সাজিয়ে দেবে, যা কিছু দরকার আমাদের ভয়েস থেকে নোট নিয়ে নেবে। এছাড়া এআই ইরেজার, মানে ছবি থেকে অবাঞ্ছিত জিনিস মুছে ফেলা, সেটা তো রয়েছে। এছাড়া এআই লাইভ ট্রান্সলেট ফিচারটা রয়েছে, অর্থাৎ ফোন কল বা মেসেজ চলাকালীন ডাইরেক্ট লাইভ ট্রান্সলেট করে দেবে আপনার ভাষায় বা অন্য কারোর ভাষায়। দুপক্ষই রিয়েল টাইম অনুবাদ দেখবে। ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, অর্থাৎ ভয়েস রেকর্ডকে টেক্সটে কনভার্ট করে দেবে। ধরুন 30 মিনিটের মিটিং করা হলো, মিটিং এর যা জিস্ট আছে সামারাইজ করে সেগুলো এআই আপনাকে জানিয়ে দেবে। জেনারেটিভ এডিট এখন আরো উন্নত হয়ে গেছে, আকাশের রং বদলে দেওয়া, ছায়া আলো ঠিক করা, গ্রুপ ফটোর পেছনের লোকটাকে অবাঞ্ছিত মানুষকে মুছে ফেলা। আর এইসব করতে গেলে না ফোল্ডিং ফোনের বড় স্ক্রিনে মজাটাই আলাদা, জুম ইন জুম আউট করতে অনেক বেশি সুবিধা হয়। এখানে রয়েছে ব্রাউজিং অ্যাসিস্ট, ওয়েবসাইটে কিছু পড়তে গেলেন এআই আপনার জন্য সেটা ছোট করে পড়ে সামারাইজ করে দেবে। এই যে এতগুলো এআই এর কথা বললাম, এর মধ্যে টেক্সট সামারাইজ করে দেওয়া, ভয়েস নোট নেওয়া, কিছু জেনারেটিভ ফটো এডিট বা লাইভ কল ট্রান্সলেট করার একটা অংশ, এগুলো কিন্তু অন ডিভাইসই হবে, ইন্টারনেট কানেকশন না থাকলেও হবে, প্রাইভেসির কোনো রকম কম্প্রোমাইজেশন হবে না। তবে হ্যাঁ, জেমিনাই লাইভ, ব্রাউজিং অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ, ওয়েবসাইটে সামারাইজ করা, ওয়েবসাইট ব্রাউজিং অ্যাসিস্ট, জেনারেটিভ ইমেজ এডিটিং এর ক্ষেত্রে কিছু কিছু ফিচার সেগুলো কিন্তু ক্লাউডে হবে বা সেগুলো ইন্টারনেট কানেকশন ছাড়া হবে না। এআই ওয়ালপেপারের ক্ষেত্রেও রয়েছে, এখানে ফটো এম্বিয়েন্ট ওয়ালপেপার বলে একটা ফিচার রয়েছে, যেখানে আমরা যে কোনো ফটোকে ওয়ালপেপার বানিয়ে এইভাবে রাখতে পারি, অথবা আমরা কোনো ফটো জেনারেটও করে ফেলতে পারি। এবার এত এআই চালাতে গেলে তার কিছু সাবস্ক্রিপশন লাগা উচিত। তো স্যামসাং বলেছে 2025 সালের শেষ অবধি কোনো রকম এআই এর জন্য, গুগলের জেমিনাই এর জন্য, কিছুর জন্য কোনো সাবস্ক্রিপশনের খরচ লাগবে না। তারপর থেকে ক্লাউড ভিত্তিক কিছু কিছু ফিচার সেগুলোর জন্য সাবস্ক্রিপশন দিতে হবে। এবার সেটা দিতে ইচ্ছা করতেও পারে, কারণ ফোল্ডিং ফোনে এআই ব্যবহার করার কিছু আলাদাই মজা আছে। যেমন মাল্টি উইন্ডোতে এক পাশে আমরা লিখছি আর এক পাশে সামারাইজ হয়ে চলে আসছে, ফটো এডিট করতে গিয়ে বড় ডিসপ্লে তার স্পষ্ট দেখা যাচ্ছে, লাইভ ট্রান্সলেশন আর চ্যাট দুটোই একসাথে মনিটর করা যাচ্ছে, ভিডিও বা গেমের মধ্যেই সার্কেল করে সবকিছু তথ্য জেনে নেওয়া যাচ্ছে, ডকুমেন্টগুলো একসাথে ওপেন রেখে এডিট করা বা তা সামারাইজ করা সেগুলো করতে অনেক সুবিধা হচ্ছে। কিন্তু এই সব কিছুর থেকে বড় সুবিধা আমার যেটা লেগেছে এই ফোনের সব থেকে বড় ভালো জিনিস, সেটা হচ্ছে অডিও ইরেজার। মানে কোনো ভিডিও রেকর্ড করার সময় যখন কোনো অবাঞ্ছিত শব্দ চলে আসছে, সেখান থেকে আমরা সাউন্ড যেভাবে নয়েজ ক্যান্সেলেশন করতে পারছি, যেভাবে পরিষ্কার সাউন্ড আসছে, মানে জাস্ট অ্যামেজিং। এত এআই ফিচারের পর বলতে হবেই সেটা হচ্ছে ব্যাটারি কিরকম। স্যামসাং কিন্তু এবার ব্যাটারির ক্যাপাসিটি বাড়ায়নি, তারা আগের বারের মতোই 4400 mAh রেখেছে এবং বলছে এবার ব্যাটারিকে এমনভাবে অপটিমাইজ করা হয়েছে যে ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যাবে, একদিনেরও বেশি যাবে। তো আমরা এটা লং টার্মে ইউজ করে সেটা আপনাদের জানাতে পারবো যে ব্যাটারি ব্যাকআপ কেমন হচ্ছে। এখন অবধি আমরা যতটা ইউজ করেছি তাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পেয়েছি, মানে সত্যি অপটিমাইজড মনে হচ্ছে। আর এই ফোনে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, 30 মিনিটে ব্যাটারি 50% চার্জ হয়ে যাচ্ছে। এছাড়া ওয়্যারলেস চার্জিং, ওয়্যারলেস পাওয়ার শেয়ার করার সুবিধা, এগুলো তো আছে। এবার এই ফোনের দাম তো আপনারা শুনেছেন, এবার আপনারা ভেবে বলুন যে এই ফোনটা কি আগামী দিনে ফ্লেক্স করার ফোন হবে না? হ্যাঁ, যারা কাজের জন্য ইউজ করবে, কর্পোরেট সেক্টরে চাকরি করে, যারা ব্যবসা করে, যারা বিভিন্ন রকম ট্রেডিং করে, তাদের জন্য এই ফোনটা খুবই কাজের। কিন্তু তার বাইরেও বহু সাধারণ মানুষ এই ফোনটা কিনবে, তার কারণ আগে লোকে যেসব ফোন দেখিয়ে ফ্লেক্স করতো সেগুলো এখন কমন হয়ে গেছে, সবাই সেসব ফোন কিনছে। এখন যদি সত্যি কাউকে ফ্লেক্স করতে হয় কোনো ফোন দেখিয়ে, তাহলে স্যামসাং গ্যালাক্সি Z Fold 7 ছাড়া কোনো বিকল্প নেই। সব থেকে প্রিমিয়াম ফোন, সব থেকে দামি ফোন এবং সব থেকে কাজেরও ফোন বলা যায়। তবে স্যামসাং প্রি বুকিং চালু করে দিয়েছে, সেখানে বেশ কিছু অফার টফার আছে, সেগুলো ডিটেলস আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে তো পাবেনই। এছাড়া স্যামসাং কিছুদিন বাদে বাদে মাঝে মধ্যে ফোনে নানা রকম ডিসকাউন্ট দেয়, তখন এই ফোনটা আরো কম দামে পেতে পারেন। কিন্তু এটা বুঝতে হবে যে ফোল্ডিং ফোন একটা আলাদা সেক্টর, আলাদা জিনিস, এটার কোনো বিকল্প নেই। একটা নর্মাল বার ফোনের সাথে ফোল্ডিং ফোনের আমরা তুলনা করতে পারি না। হ্যাঁ, দুটো ফোনের মধ্যে দূরত্ব ক্রমশ কমে যাচ্ছে, কিন্তু ফোল্ডিং ফোনের যা ইউজ, যা ইউটিলিটি, সেটা কিন্তু একটা আলাদা লেভেলের। যারা সত্যি এটা কাজে লাগাতে পারবেন তারা অনেক কিছুই করতে পারবেন, তাদের পয়সা হয়তো উসুল হয়ে যাবে। এই ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।